হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি ভালো আছো। তো শিলচর একাডেমিক ইউটিউব ক্লাসে সবাইকে জানাই স্বাগত। তো উম, আম, সমাজবিজ্ঞানের অর্থনৈতিক বিজ্ঞানের প্রথম অধ্যায় মানি অ্যান্ড ব্যাংকিং অর্থাৎ মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার দ্বিতীয় পর্বে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা ব্যাংক ব্যবস্থার মুদ্রার ভূমিকা থেকে পড়বো। তার পূর্বে আমরা বিনিময় প্রথা কি, বিনিময় প্রথার অসুবিধাগুলো পড়েছিলাম, মুদ্রার কার্যাবলী, মুদ্রার বৈশিষ্ট্য তা আমরা আগেই পড়ে নিয়েছি। তো এখন আমরা পড়বো মুদ্রার ভূমিকা। তো মুদ্রার ভূমিকার মধ্যে প্রথমে আছে মুদ্রা বিনিময় ব্যবস্থাকে সহজ করে তোলে। মুদ্রার ব্যবস্থায় বিনিময় প্রথা অসুবিধাগুলো নিঃশেষ হয়েছে। তো বিনিময় প্রথায় অনেকগুলো যা অসুবিধা ছিল, মা মূল্যের মাপকাঠি, সঞ্চয় ভাণ্ডারের অভাব, তা সেগুলো মুদ্রার ব্যবস্থার মাধ্যমে তা পূরণ করা হয়েছে। বাজার কেন্দ্রীয় অর্থনৈতিক দর ব্যবস্থা হচ্ছে একটি অন্যতম বৈশিষ্ট্য। এর দর ব্যবস্থার ওপর নির্ভরশীল যে ব্যবস্থায় সরকারি নীতি নির্দেশ পরিবর্তে বাজারের চাহিদা ও যোগান উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, সেই ব্যবস্থাই হচ্ছে বাজার কেন্দ্রীয় অর্থনীতি। তো বাজার কেন্দ্রীয় অর্থনীতির মধ্যে দর ব্যবস্থার যে উপর নির্ভরশীল করে, এই ব্যবস্থার নীতি নির্দেশ পরিবর্তন বাজারের চাহিদা এবং যোগানের প্রক্রিয়াটির উপর নির্ভর করে থাকে, এবং সেই ব্যবস্থাই হচ্ছে বাজার কেন্দ্রীয় অর্থনীতি। যে যে ব্যবস্থায় বাজার নয়, সরকার সিদ্ধান্ত উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ করে ব্যবস্থাকে সম্পাদিত মূল্য মুদ্রার মাধ্যমে প্রকাশ করা হয়। মুদ্রা ছাড়া যে কোনো আর্থিক ব্যবস্থা অচল হয়ে পড়ে। তো মুদ্রার আরেকটি ভূমিকা হচ্ছে যে কোনো সময়কে বাজার মুদ্রার মূল্য স্থির করবে না, তা মুদ্রার মূল্য কেন্দ্রীয় সরকার, যে সরকার স্থির করে দেবে যে কোন সামগ্রী কি কত মূল্য থাকবে বা কি, তা মুদ্রার না হলে তার আর্থিক মূল্য অচল হয়ে যায়। তো মুদ্রার সীমাবদ্ধ এবং অসুবিধাগুলো পরে নিয়ে এসে, তো মুদ্রার কিছু অসুবিধা সৃষ্টি হয়, তা আমরা এখানে পড়ি। মুদ্রার মূল্য স্থিরতা না থাকলে কিছু জটিল সমস্যার সৃষ্টি হয়। মুদ্রার মূল্য অবিরামভাবে হ্রাস পেলে জনগণের অসুবিধা হয়, কারণ একই সামগ্রী ক্রয় করবার জন্য ক্রমে অধিক ব্যয় করতে হয় এবং বিশেষ সীমিত আয়ের মানুষের আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। অনুরূপভাবে সামগ্রীর মূল্য অত্যাধিক কমে গেলে, অর্থাৎ মুদ্রার মূল্য বৃদ্ধি হলে উৎপাদনকারী ক্ষতির সম্মুখীন হতে হয় এবং উৎপাদন হ্রাস পেয়ে বেকার সমস্যার সৃষ্টি হয়। তো মুদ্রার প্রথম সীমাবদ্ধটি হচ্ছে মুদ্রার মূল্য যদি কমে যায় এবং সামগ্রীর মূল্য যদি বেড়ে যায়, তাহলে সামান্য বর্গ ব্যক্তি বা মিডল ক্লাস, যা আমরা লোয়ার মিডল ক্লাস মানুষকে বলি, তারা কিন্তু সামগ্রী ক্রয় বিক্রয়ের সময় অনেক সমস্যার সম্মুখীন হবে। ব্যবসায়ীদার মানুষদের ক্ষেত্রে তা লাভদায়ক হবে, কারণ তারা অধিক দামে সামগ্রী বিক্রি করতে পারবে। কিন্তু যারা নিম্ন শ্রেণীর লোকেরা আছে বা দরিদ্র শ্রেণীর লোকেরা আছে, তারা কিন্তু সেই জিনিসটা, সেই সামগ্রীগুলো তারা এফোর্ড করতে পারবে না, তারা নিজে কিনতে পারবে না। তাই মুদ্রার মূল্য যদি সামগ্রী মূল্য থেকে হ্রাস পেয়ে যায়, তাহলে একটা সমস্যা হয়ে যায়। আবার যদি মুদ্রার মূল্য বৃদ্ধি পেয়ে যায় এবং সামগ্রীর মূল্য কমে যায়, বা যেসব সামগ্রী আছে বাজারে তার মূল্য যদি অনেক কমে যায়, তাহলে যে সামান্য বর্গের মানুষ আছে তাদের ক্ষেত্রে উপকার হবে, কারণ তারা কম দামে অত্যাধিক সামগ্রী কিনতে পারবে। কিন্তু এর ফলে যে ব্যবসায়ী বর্গের ব্যক্তিরা আছে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ তারা কম মূল্যে অধিক সামগ্রী তাদেরকে দিয়ে দিতে হবে। তারপর আছে মুদ্রার অর্থনৈতিক সম্পদ ও আয় একত্রীকরণের একটি হাতিয়ার হতে পারে। মুদ্রা সর্বত্র মুদ্রা অর্থনৈতিক ক্ষমতা আহরণ উপায় হয়ে ওঠে। তো এখানে যদি মুদ্রা সম্পদ এবং আয়করণের একটি হাতিয়ার হতে পারে, কারণ মুদ্রা যে অর্থনৈতিক মুদ্রার ক্ষমতা আহরণ হয়ে যা সম্পদ সঞ্চয় করে রাখা যেতে পারে। তারপর হচ্ছে মুদ্রার প্রতি দুর্বলতা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ হতে পারে, কারণ দুর্নীতি, অবিচারী মূল্যে রয়েছে মুদ্রায় এক প্রকার বলে উত্তেজিত করা হবে না। তে মুদ্রার একটি দুর্বলতা সৃষ্টি করতে পারে সমাজের মধ্যে, যা না সামান্য এবং অতি লোকেরা যা অন্যায় পথ বেছে নিতে পারে এবং মুদ্রার মাধ্যমে তারা অন্যায় কাজ করতে পারে। এবং মুদ্রার একটি সবচেয়ে অসুবিধা এবং যে খারাপ কাজ হয়ে থাকে এখানে, যে কিছু লোকেরা মুদ্রার খারাপ মিসইউজ করে বা খারাপ ব্যবহার করে তা মানুষের ক্ষতি করে থাকে। তো মুদ্রা থেকে কালো মুদ্রার সৃষ্টি হয়। কালো মুদ্রা অর্থনৈতিক অপরাধ যেমন আয়কর ফাঁকি সঙ্গে জড়িত। এই অপরাধের সঙ্গে সরকারের রাজস্ব হারাতে হয়। তো মুদ্রা কিন্তু ব্ল্যাক মানি বা কালো
মুদ্রার সৃষ্টি করে থাকে। তো কালো মুদ্রা বলতে যদি কোনো ব্যক্তি আয়কর ফাঁক দিয়ে থাকে তাহলে কিন্তু সরকারি যে রাজকোষ আছে রাজকোষে যা টাকা গিয়ে পৌঁছানোর দরকার ছিল তা কিন্তু পৌঁছতে পারবে না। তো ব্ল্যাক মানে যে আয়কর ফাঁক দেওয়া একটি হচ্ছে কালো মুদ্রার একটি উদাহরণ। অন্যান্য উদাহরণও আছে, যেমন কি অন্যান্য নেতারা কিছু টাকা তারা কমিশন বা এই কথা বাদ দিই। তো মুদ্রার আয়কর ফাঁক হচ্ছে কালো মুদ্রার একটি অংশ। অন্যান্য অংশ যেভাবে কালো মুদ্রা সঞ্চয় করে থাকে তা কিন্তু অপরাধ। তারপর আসছি আমরা ব্যাংক। তো ব্যাংক কি? তো ব্যাংক এক প্রকার বিত্তীয় অনুষ্ঠান যে ঋণের ব্যবসা করে। ব্যাংক সঞ্চয়কারীর কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে এবং সংগ্রহীত সঞ্চয় ঋণ গ্রাহককে অর্পণ করে। তো ব্যাংক যে হচ্ছে বিত্তীয় অনুষ্ঠান যার মাধ্যমে ব্যাংক লোকেদেরকে প্রথমে ঋণ প্রদান করে, ঋণ থেকে সে অন্য ব্যক্তিকেও সে ঋণ প্রদান করে এবং এই ঋণের মাধ্যমে সে ব্যবসা চালিয়ে যায়। তো কৃষক, শিল্পপতি, সাধারণ গ্রাহক, ছাত্রছাত্রী এবং অন্য শ্রেণীর লোকেরা এই ঋণ ব্যাংক থেকে লাভ করে। এই ধরনের লেনদেনের ব্যাংকের লাভ হয়। যারা ব্যাংক থেকে ঋণ নেয় তাদের মূলধন পরিশোধন করার পাশাপাশি ব্যাংকে সুদের হার দিতে হয়। এই সুদের হার সঞ্চয়ী ব্যাংক দেওয়া সুদের হার অপেক্ষা অধিক, ফলে ব্যাংক ব্যবসায় লাভজনক হয়ে ওঠে। তো এই ঋণগুলো আছে, এই ঋণগুলো শিক্ষা ব্যবস্থায় জন্য, ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য কৃষকেরা নিজের শিল্প প্রতিষ্ঠান বা অন্যান্য কাজের জন্য তারা নিয়ে থাকে। এই মাধ্যমে ঋণ গ্রহণকারীরা অধিক হারে সুদ দিয়ে যায়, যার জন্য ব্যাংকে অনেক লাভ হয় এবং সেই সুদ এবং বইয়ের হাত থেকে অন্যজনকে ঋণ প্রদান করে। তো ব্যাংকের উৎপত্তি। অর্থনীতিবিদ ক্রাউথারের মতে ব্যবসায়ী, স্বর্ণকার এবং ঋণদাতা মহাজন হচ্ছে ব্যাংকের পূর্বপুরুষ। তো প্রথমে ব্যাংক যখন ছিল না তখন যে মহাজন আছে এবং ব্যবসায়ী আছে তাদের থেকে সামান্য বর্গের লোকেরা ঋণ নিয়ে থাকতো। তার থেকে বলা যায় যে ব্যাংকের পূর্বপুরুষ হচ্ছে ব্যবসায়ী, স্বর্ণকার এবং মহাজনেরা। তো মধ্যযুগে ইতালির ব্যাংক অফ ভেনিস স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংক শব্দটি বহুল প্রচার লাভ করে। অনেকে এমন অভিমত প্রকাশ করেছে, ইটালি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য সমূহের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলতে থাকায় কর্তৃপক্ষকে ধনরাশি প্রয়োজন হয়েছিল। এই ধনরাশি সংগ্রহ করার জন্য কয়েকটি আয়ুক্ত নিযুক্ত করা হয়েছিল। এই আয়ুক্তদের বলা হতো মন্টে। তো মন্টে এক সময় ইতালির বৃহৎ অঞ্চলে জার্মানের দলের চলে আসে। মন্টে শব্দটি স্থানে জার্মানে ব্যাংক শব্দটি ব্যবহার করেছিল। তো যে সময় জার্মানে ছোটো ছোটো বিত্তীয় অনুষ্ঠানগুলো স্থাপন করা হয়েছিল, ধনরাশিগুলো সঞ্চয় করা হয়েছিল এবং যখন জার্মানে একটি যুদ্ধ চলেছিল সেই যুদ্ধের সময় কয়েকজন আয়ুক্ত নিযুক্ত করা হয়েছিল ধনরাশিগুলো জমা করার জন্য এবং আয়ুক্তদের বলা হতো সেই সময় মন্টে। তো এক সময় ইতালি বৃহৎ অঞ্চলে জার্মানদের দখল করেছিল এবং এই মন্টরগুলো জার্মানির ভিতর চলে গিয়েছিল এবং মন্টের শব্দটি পূর্ণ অর্থ জার্মানি ব্যাংক শব্দ বলে ব্যবহার করা হয়েছিল। তো ইটালির এই শব্দ ব্যাংক অফ, ফরাসিতে ব্যাংক এবং ইংরেজিতে ব্যাংক রূপে আত্মপ্রকাশ হয়েছিল। তো ভারতবর্ষে 1770 সালে প্রথম ব্যাংক স্থাপিত হয়। এই ব্যাংকটির নাম হলো রিজার্ভ ব্যাংক অফ হিন্দুস্তান, যা আমরা এমসিকিউ কোয়েশ্চেনে আগেই ডিসকাস করে নিয়েছি। তো স্থানীয় প্রতিষ্ঠার ফলে গড়ে ওঠা অসমের প্রথম ব্যাংকটির নাম হলো গুয়াহাটি ব্যাংক, যা 1926 সালে এপ্রিল এটি স্থাপিত হয়। তো অসমের প্রথম ব্যাংকটি হলো গুয়াহাটি ব্যাংক, যা 1926 সালে স্থাপিত হয়। তো যা আমরা এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে পূর্বে আমরা আলোচনা করেছি। তো ব্যাংকের শ্রেণীবিভাগ এবং কার্যাবলী। তো ব্যাংকের কয়েক প্রকার আছে, তাদের মধ্যে বিশেষভাবে জানা অত্যন্ত প্রয়োজন সেগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্য ব্যাংক, আঞ্চলিক গ্রাম্য ব্যাংক, ভারতীয় শিল্প বিকাশ ব্যাংক, ভারতীয় ক্ষুদ্র শিল্প বিকাশ ব্যাংক এবং রাষ্ট্রীয় কৃষক ও গ্রাম উন্নয়ন ব্যাংক, যাকে আমরা নাবার্ড বলে থাকি। এছাড়াও আরও বেশ কিছু ব্যাংক রয়েছে যেগুলো এশিয়া উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক ইত্যাদি। তো তোমরা এই ব্যাংকগুলোর নাম বিশেষ করে আমরা প্রথম 5টি ব্যাংকগুলো আমরা পড়ে থাকবো। তো প্রথমে আসছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের ব্যাংক ব্যবস্থার মুরব্বিত্ব ব্যাংক। এই ব্যাংকের নীতি নির্দেশ অনুযায়ী অন্যান্য ব্যাংকগুলো কার্য সম্পাদন করে থাকে। তো কেন্দ্রীয় ব্যাংক বলা যায় যে আমাদের ব্যাংকগুলোর মধ্যে হেড, যা ব্যাংক অফ ব্যাংক বলা হয় যাকে, যে কেন্দ্রীয় ব্যাংক সবগুলো ব্যাংককে নিজের কার্য এবং কীভাবে তারা সুদের হার
সুদ থাকবে ঋণের উপর তাগুলো কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত করে দেয়। তো সুইডেনের ব্যাংক সর্বাপেক্ষা প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক। তো সুইডেনের রিক্স ব্যাংক হলো সর্বাপেক্ষা প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক, যা 1656 সালে এই স্থাপিত হয়েছিল। তো ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 এ স্থাপিত হয়েছিল। তো মনে রাখবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 স্থাপিত হয়েছিল, আমরা এমসিকিউ কোয়েশ্চেন লিখে দিয়েছি। তো এক কেন্দ্রীয় দেশের কেন্দ্রীয় ব্যাংকের কিছু কার্য হচ্ছে যা আমরা এখানে পড়ব। তো কেন্দ্রীয় ব্যাংক কাগজি মুদ্রা স্থাপনের দায়িত্ব পালন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক একটি একচেটিয়া অধিকার, অন্য কোনো ব্যাংকের এই অধিকার নেই। তো আমাদের যে মুদ্রা ব্যবস্থা বা কাগজি মুদ্রা বলি তা কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ওরা কেন্দ্রীয় ব্যাংকই উৎপাদন করে থাকে, তা অন্য কোনো ব্যাংকের কাছে তার কোনো অধিকার নেই। তারপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আমানত মুদ্রা বা ঋণ মুদ্রা পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে। তো কেন্দ্রীয় ব্যাংকগুলো হচ্ছে সর্বমোট মুদ্রার এক বৃহৎ অংশ। তো বাণিজ্য ব্যাংক সমূহের ঋণদাতা ক্ষমতার ওপর আমানত মুদ্রা ও ঋণ মুদ্রার পরিমাণ নির্ভর করে। তো কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থাবলী গ্রহণ করে এবং বাণিজ্য ব্যাংকসমূহের ঋণ প্রদান ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে। তো কেন্দ্রীয় ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেককে তার যে ব্যাংকগুলো আছে বা ব্যাংকের শাখাসমূহ আছে তাদেরকে কী পরিমাণে সুদের হার থাকবে তাগুলো ব্যাংকে ঋণের উপরে তা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে দেয়। এবং ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ প্রদান করা যে কী পরিমাণে ট্যাক্স থাকবে তা সব কিছু কী পরিমাণে যা হার করা হবে সুদের তাগুলো ব্যবসা বাণিজ্য হোক বা অন্য কিছু তা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত করে থাকে। তো কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকসমূহ ব্যাংক হিসেবে কার্য সম্পাদন করে। তো আগেই যে বলেছি কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংক বা হেড অফ দ্য ব্যাংক হিসেবে কাজ করে থাকে। তো সমস্ত ব্যাংকগুলো হিসাব নিকাশ কেন্দ্রীয় ব্যাংক কিন্তু পরীক্ষা করে থাকে। তো কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ব্যাংকসমূহ বিপদে বন্ধু। তো কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য যখন ব্যাংক বা তার শাখাসমূহ যখন বিপদে থাকে তো কেন্দ্রীয় ব্যাংক তাকে সাহায্য করে। তা আর্থিক সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংকগুলোকে শেষ পর্যন্ত আস্থা তোল সেই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ এনে তা ব্যাংকে কার্যকরী করে থাকে, যা কেন্দ্রীয় ব্যাংক বিপদের সময় অন্যান্য ছোট ব্যাংক বা তার শাখা ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ভিত্তিতে যোগদানদাতা। তো কেন্দ্রীয় ব্যাংক যে আছে সরকারের উল্লেখিত ব্যয় পরিমাণে চাইতে সরকারের আয়ের পরিমাণ কম হলে বাজারে ঘাটতি দেখা দেয়। তো এই বাজারে ঘাটতি দূর করার জন্য আমাদের দেশে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সমূহ নয়, কেন্দ্রীয় সরকার ব্যাংকগুলোকে বিত্তীয় সাহায্য নিতে পারে। কেন্দ্রীয় ব্যাংক নতুন নতুন মুদ্রা সৃষ্টি করে এবং এর সাহায্য প্রদান করে কেন্দ্রীয় ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক সরকারের পরামর্শদাতাও। সরকারের আইনীতি, স্বরাজ্য নীতি, বাণিজ্য নীতি আদি সম্পর্কিত ব্যাংকিং ব্যবস্থা স্বীকৃতি পরামর্শ প্রদান করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের এজেন্ট, কারণ সমস্ত সরকারি আয় ব্যয় হিসাব কেন্দ্রীয় ব্যাংক রাখা হয়। তো কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ভিত্তির যোগান দেয়। কেন্দ্রীয় ব্যাংক সরকারের এজেন্ট হিসেবে কাজ করে এবং সরকারের আয় ব্যয়, রাজস্ব নীতি, বাণিজ্য নীতি সব কিছু কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংকে সরকারের এজেন্ট হিসেবে কাজ করে থাকে। তো কেন্দ্রীয় ব্যাংক দেশের বৈদেশিক বিনিময়যোগ্য মুদ্রার সুরক্ষা করে। তো উদাহরণস্বরূপ আমাদের ভারতীয় টাকা বিপরীতে বৈদ্যুতিক মুদ্রা আহরণ করতে পারি। তো বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে ভারতের টাকার বিনিময় হার পৃথক পৃথক হয়ে থাকে। এই বিনিময় হার মূল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্ধারণ করে দেয়। তো কেন্দ্রীয় ব্যাংক যে বৈদ্যুতিক বিনিময় মুদ্রার রক্ষক, যেভাবে যে ভারতে যে লোক আছে তার যে বিদেশে যায় বিদেশি মুদ্রার কিন্তু মূল্য পৃথক হয়ে থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক যার রিজার্ভ ব্যাংক আছে রিজার্ভ ব্যাংক সেই মুদ্রা নির্ধারণ করতে পারে। তো তখনকার যে টাকাগুলো আছে ইন্ডিয়ান রুপি তা আমরা অন্যান্য যে কান্ট্রিতে যেয়ে থাকে না কিন্তু ওই কান্ট্রিতে সেন্ট্রাল ব্যাংকে রিজার্ভ জমা করবো, তো সেই টাকার পরিবর্তে তারা ভারতীয় অর্থনীতিতে যে রুপির যে মূল্য থাকবে তার মূল্য হিসাবে সেই দেশের যে টাকা থাকবে তার মূল্য মিলিয়ে সেখানে টাকা এক্সচেঞ্জ করে দিবে এবং সেই এক্সচেঞ্জের মাধ্যমে সেই ব্যক্তি ওই দেশে তার
ব্যবসা হোক বা ঘোরাতেই যাওয়া হোক, সেখানে তার কার্য সম্পন্ন করতে হবে। বা যা বৈদেশিক মানুষ যা আমাদের দেশে ঘুরতে বা ব্যবসা বাণিজ্যের জন্য আসে, তারা তাদের বৈদেশিক টাকাগুলো রিজার্ভ ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংকে এসে জমা দিবে, এবং সেই টাকার ভিত্তিতে মূল্য মাপকাঠি হিসাবে আমাদের রিজার্ভ ব্যাংক, যে কেন্দ্রীয় ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংক তাকে ইন্ডিয়ান রুপি প্রদান করবে, এবং ইন্ডিয়ান রুপির মাধ্যমে সেই দেশে আদান প্রদান বা ব্যবসা বাণিজ্য সব কিছু করে থাকবে। তো কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলোর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকসমূহের পরিশুদ্ধ ব্যাংকের কাজ করে থাকে। তো ব্যাংকের কার্যাবলীর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক যে ব্যাংকসমূহের জন্য পরিশোধন ব্যাংকের কাজ করে থাকে, এর মধ্যে ব্যাংকসমূহের ওপর অন্যান্য ব্যাংকগুলো নির্ভরশীল থাকে। কোনো একটি নির্দিষ্ট ব্যাংকের ধনের অভাব যদি হয়ে থাকে, তাহলে সে অন্য ব্যাংক থেকে ঋণ নিতে পারে, এবং এই যে ঋণ অন্তর্বর্তী লেনদেন করা হবে, তা কিন্তু সমস্ত লেনদেনের তাই হিসাব নিকাশ রাখবে কেন্দ্রীয় ব্যাংক। এবং যখন ঋণ গ্রহণকারী ব্যাংক ঋণদাতা ব্যাংকের কাছ থেকে পরিশোধন করবে, তখন ঋণ গ্রহণকারী ব্যাংকের হিসেব থেকে ঋণ পরিমাণ বিয়োগ করা হবে, এবং ঠিক সেই পরিমাণে ঋণদাতা ব্যাংকের হিসাবে যোগ করা হবে। তো ব্যাংকের মাধ্যমে ব্যাংক লেনদেন প্রক্রিয়া সম্পাদন করতে পারে। যখন ধনের অভাব থাকবে, তখনই সে অন্য ব্যাংকের কাছ থেকে ঋণ সংগ্রহ করতে পারবে, এবং সে নিজে লেনদেন করে যেতে পারবে। তো কেন্দ্রীয় ব্যাংক উন্নয়নমূলক কার্য সম্পাদন করে। অর্থ সামাজিক উন্নয়নের জন্য অধিকার প্রাপ্ত খণ্ডগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক ধনরাশি ব্যবস্থা করে দেয়। উদাহরণস্বরূপ, অগ্রগামী প্রাপ্ত কৃষক ক্ষেত্রে প্রয়োজনীয় সম্পদের অভাবে না পড়ে তার জন্য কেন্দ্রীয় ব্যাংকগুলো যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। ভারতবর্ষে বর্তমানে একাগ্রী প্রাপ্ত খণ্ডগুলোর মধ্যে ঋণদাতা গ্রহণ করেছে সেই ব্যাংক ঋণের পরিমাণ ব্যাংকের মোট আমানত ডিপোজিট এর 40% শতাংশ 40% চাওয়া হওয়া চাই। তো ভারতের যে কৃষি প্রয়োজনে যে অভাব পড়ে থাকে, তা কেন্দ্রীয় ব্যাংকগুলো তা সেই টাকাগুলো তা প্রদান করে থাকে, এবং বর্তমান অধিকারের প্রকণ্ডে সেই ঋণগুলো তার মোট আয়ের 40% হয়ে থাকে। ব্যাংক অন্যান্য কার্যাবলীর মধ্যে রয়েছে সেই সব দেশের আর্থিক পরিস্থিতি খতিয়ান তুলে ধরা, অন্যান্য সমবায় ব্যাংক এবং অন্যান্য বিত্তীয় অনুষ্ঠানের ঋণের যোগান ধরা, ছাত্রদের ঋণ প্রদান করা, এবং জনবিহিত পরিকল্পনার জন্য আর্থিক সাহায্য প্রদান করা। তো ব্যাংকের অন্য কার্যগুলির মধ্যে একটি প্রধান কার্যগুলি হলো যে সে ব্যবসা বাণিজ্য, অন্যান্য কাজে ছাত্রছাত্রীদের এবং অন্যান্য পরিকল্পনার জন্য ঋণ প্রদান করে থাকে। তো আচ্ছা, এখন বাণিজ্যিক ব্যাংকের কার্যবলী। তো বাণিজ্যিক ব্যাংকে হচ্ছে তো বাণিজ্যিক ব্যাংকের মধ্যে যে সকল কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ মেনে জনসাধারণের সঙ্গে প্রত্যক্ষভাবে সঞ্চয়, ঋণ, ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত কাজের জন্য প্রদান করে তাকে সেই ধরনকে বাণিজ্য ব্যাংক বলা হয়। তো বাণিজ্য ব্যাংকের প্রধান হলো যে সে ঋণ প্রদান করবে ব্যবসা বাণিজ্যের জন্য, এবং সেই ঋণদাতা ঋণ গ্রহণ করে নিজে ব্যবসা বাণিজ্য করেছে তা সেগুলো পরিশোধ করার চেষ্টা করবে। তাই বাণিজ্য ব্যাংকের তিন প্রকার। তো বাণিজ্য ব্যাংকের মধ্যে প্রথমটি হচ্ছে চলিত আমানত, তারপরে কারেন্ট ডিপোজিট, স্থায়ী আমানত, ফিক্সড ডিপোজিট, এবং সঞ্চয় আমানত, সেভিং ডিপোজিট। তো বাণিজ্য ব্যাংকের যে তিনটি শাখা আছে, তিনটি শাখাগুলো চলিত আমানত করলে জমা টাকাগুলো সঞ্চয়কারী এবং আমানতগুলো নিজের সঞ্চয় যে কোনো সময় চেকের মাধ্যমে তা বের করে আনতে পারে, এবং স্থায়ী আমানতের মাধ্যমে চেক ক্ষেত্রে এমনটা করা যায় না। যেভাবে চলিত আমানতের প্রয়োজন সাপেক্ষে তা আমরা সঞ্চয় ধন তুলে নিতে পারি চেকের মাধ্যমে, তা কিন্তু স্থায়ী আমানতে তা কিন্তু করা যায় না। তারপর এই আমানত তুলতে হলে আমানতকারীকে আগে থেকে ব্যাংকে জানাতে হবে, এবং সঞ্চয় আমানতের ক্ষেত্রে জমার একটি অংশ আমানতকারীকে প্রয়োজন অনুসারে তুলতে আনতে পারে। তো এই ব্যবস্থা যে আছে তা ব্যাংকে এই ব্যবস্থায় ব্যাংকে আগেই জানাতে হবে যে সে এই জমানো আমানত থেকে কিছু অঙ্ক তুলতে হবে। অন্যদিকে সঞ্চয়ী আমানত আছে যা সেভিং ডিপোজিট থেকে জমা করা অংশগুলো আমানতকারী প্রয়োজন অনুসারে তুলে আনতে পারে, কিন্তু অন্য অংশ তুলতে হলে ব্যাংকের অনুমতি প্রয়োজন হবে। তো বাণিজ্য ব্যাংকে যে ঋণের যোগান দেয় তাগুলো কৃষক, শিল্পী, কার্যকরী, ঠেলা চালক, রিক্সা থেকে শুরু করে সমাজের সকল প্রকারের ব্যবসা বাণিজ্য তার ঋণ প্রদান করে থাকে, এবং সেই ঋণগুলো গ্রহণকর্তারা স্থিতি কিছু সবল করার জন্য তার ঋণ গ্রহণ করে থাকে। 2021 সালের লোকগণনা অনুযায়ী ভারতবর্ষের মোট জনসংখ্যার 36% লোকেরা ব্যাংক হিসেবে ব্যাংকে খাতা খুলেছিল, এবং 2011
তা বৃদ্ধি পেয়ে 59% লোকেরা তা ব্যাংকে খাতা খুলেছে। এবং 2014 সালে আগস্ট মাসে অনুযায়ী 221 নিযুক্তি লোকেরা ব্যাংকে খাতা খুলেছে এবং সেই ব্যাংকের ব্যবস্থাগুলি বাণিজ্য হোক বা বাণিজ্য ব্যাংকগুলিকে তা অনেক লাভ করে দিয়েছিল। সাধারণ ব্যাংকের দীর্ঘকালীন ঋণ প্রদান করে থাকে। তো সাধারণত বাণিজ্য ব্যাংক দীর্ঘকালীন ঋণ প্রদান করে না। এর কারণ হচ্ছে দীর্ঘকালীন জন্য ধারা 5, 10 এবং 15 বছরের জন্য ব্যাংক ঋণ প্রদান করলে তা ঋণ পরিশোধন করা পর্যন্ত ব্যাংকের সঞ্চয় ঘুরতে পারে না। তেমনি পরিস্থিতি আমানতের নিজস্ব সঞ্চয় তুলে আনতে ব্যাংক সেই সঞ্চয় লেনদেন দিতে বিফল হয়ে থাকে, তাই অপরজনের কাছ থেকে হারিয়ে ফেলে। আর যে সে যে লোকেদের কাছ থেকে বা সঞ্চয়কর্তাদের কাছ থেকে ধন সঞ্চয় করছে তার কাছ থেকে সে অপর বিশ্বাসটা হারিয়ে ফেলে লোকেরা, তার জন্য হয়তো পরিবর্তে ব্যাংকটি বন্ধ হয়ে যেতে পারে। তাই জন্য সে দীর্ঘকালীন ব্যবসার জন্য সে দীর্ঘকালীন লোন দিতে পারে না দীর্ঘ সময়ের জন্য। তো ব্যাংক ব্যবস্থাগুলো মুদ্রা ঋণ সৃষ্টি করে। তো প্রাথমিক বা নিয়ন্ত্রণ আমানতের ভিত্তিতে ব্যাংকগুলো সক্রিয় আমানত সৃষ্টি করে থাকে এবং আমানতগুলো ব্যাংক থেকে পরিমাণ সঞ্চয় জমা রেখে পরিমাণ প্রাথমিক এবং নিষ্ক্রিয় আমানত। এই আমানত সক্রিয় ভূমিকা গ্রহণ করে ব্যাংক নিয়ন্ত্রণ থাকে। সঞ্চয় আমানত ব্যাংকগুলো ধারায় সৃষ্টি হয়। তো সঞ্চয় আমানতগুলো যে ব্যাংকগুলো সঞ্চয় আমানতগুলো যে ব্যাংকগুলো সঞ্চয়কারী প্রদান করে থাকে একশতাংশ হার, এবং সেই যে সঞ্চয়কারী যে টাকাগুলো ব্যাংকে সঞ্চয় করে থাকে তা থেকে সেই টাকাগুলো ধারা সে অন্য লোককে ঋণ প্রদান করে এবং তার থেকে সে আমানতকারীর কাছ থেকে সে সুদ নেয় এবং যে সঞ্চয়কারীর কাছ থেকে সে টাকাটি নিয়েছিল তাকে এক পরিমাণ তার থেকে একটি অংশ দেয় এবং বাকি অংশগুলো ব্যাংক রেখে দেয়। তো বাণিজ্যিক ব্যাংক অন্যান্য কার্যাবলীর মধ্যে আছে আমানতকারীর মূল্যবান অলংকার, গুরুত্বপূর্ণ নথিপত্র ইত্যাদি সংরক্ষণ হিসেবে কার্য সম্পাদন করে এবং আমানতকারীর নিষ্পত্তি ন্যায়সঙ্গত কার্য হিসেবে পালন করে থাকে। তো ব্যাংকগুলো যাতে ঋণ সঞ্চয়কারী বা ঋণ প্রদানকারী ব্যক্তিকে সে জরুরি ডকুমেন্ট বা তার অলংকারের দ্বারা সেই নথিপত্র হিসেবে সংরক্ষণ রেখে সে তারপর টাকাগুলো বা সঞ্চয় ঋণ প্রদান করে থাকে। তো ভারতীয় শিল্প উন্নয়ন ব্যাংক, তো আসছে ভারতীয় শিল্প উন্নয়ন ব্যাংক 1964 সালে এটি স্থাপিত হয়েছিল এবং এর মুখ্য কার্যগুলি হলো শিল্প প্রতিষ্ঠানের বিত্তীয় সাহায্য করা। তো শিল্প প্রতিষ্ঠান এই ব্যাংকগুলো প্রদান করে থাকে। শিল্প উন্নয়নের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো প্রসারতা বৃদ্ধি সাহায্য করে এবং এই ব্যাংকগুলো প্রতিষ্ঠান ঋণ আদির মাধ্যমে প্রত্যক্ষভাবে আর্থিক সাহায্য প্রদান করে এবং ব্যাংক পরোক্ষভাবে শিল্প প্রতিষ্ঠানে সাহায্য প্রদান করে থাকে। যেমন এই ব্যাংক রাজ্যভিত্তিক নিগম, শিল্প উন্নয়ন নিগম এবং বাণিজ্যিক ব্যাংকগুলো বৃত্তি সংক্রান্ত সাহায্য প্রদান করে এবং এগুলো রাজ্যের শিল্পখণ্ডে বিত্ত সংক্রান্ত সাহায্য প্রদান করে। তো ভারতীয় শিল্প উন্নয়ন ব্যাংকগুলো যা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং বাণিজ্য করার জন্য সেগুলো শিল্প প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদান করে থাকে, যার ফলে রাজ্যে যে শিল্পখণ্ড আছে সেগুলো বৃত্তি সংক্রান্ত সাহায্য প্রয়োজন থাকলে তা সেই প্রয়োজনগুলো সেই ব্যাংকগুলো করে থাকে। তারপর আছে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। 1975 সালে পাঁচটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক স্থাপিত করা হয়েছিল প্রথমে। এই ব্যাংকগুলোর প্রধান কাজগুলো দুটি হলো দরিদ্র গ্রামবাসীদের সুদের বোঝা থেকে পরিত্রাণ করা এবং ব্যবসায়ী মহাজনদের কাছ থেকে অধিক হারে সুদ দেওয়াটা বন্ধ করা। তার পরিবর্তে অতি কম পরিমাণে সুদের পরিমাণে ঋণ প্রদান করা। তো আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলোর প্রধান কার্যগুলো হচ্ছে দরিদ্র গ্রামবাসীদের ঋণের বোঝা থেকে রেহাই দেওয়া এবং মহাজনের কাছ থেকে যে মহাজনরা যেভাবে অধিক সুদে ঋণ প্রদান করছে তার থেকে আদায় দেওয়া এবং কম ঋণে ব্যাংকগুলো যাতে দরিদ্র লোক সকলকে ঋণ প্রদান করতে পারে। গ্রাম্য সঞ্চয় ব্যয় করা। বর্তমানে ভারতবর্ষে 2014 সাল পর্যন্ত 57টি আঞ্চলিক ব্যাংক গড়ে উঠেছে, যা শুধু 1957-এ 5টি ব্যাংক ছিল, তা বর্তমানে এসে 57টি আঞ্চলিক ব্যাংকে গড়ে উঠেছে এবং তা রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলে তা দেখা যায়। তারপর আছে আমাদের কৃষি এবং গ্রাম উন্নয়ন রাষ্ট্রীয় ব্যাংক, তো যাকে আমরা নাবার্ডও বলে থাকি। 1982 সালে নাবার্ড স্থাপন করা হয়েছিল গ্রামের
ঋণের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকে সমস্ত কার্য সম্পাদন করে আসে। এই সমস্ত কার্য নাবার্ড এবং হস্তান্তর করা হয়েছে। নাবার্ডের সম্পর্কিত প্রধান কার্যগুলি হচ্ছে গ্রামাঞ্চলে যে সমস্ত অনুষ্ঠান বিনিয়োগ এবং উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছে সেই সমস্ত শীর্ষবৃত্তি যোগানকারী প্রতিষ্ঠাতা হচ্ছে নাবার্ড। ঋণ প্রদান প্রক্রিয়ায় পরিকল্পনা, পর্যবেক্ষণ, পর্যালোচনা, প্রশিক্ষণ ইত্যাদি সুনিশ্চিত করতে নাবার্ড ব্যবস্থা গ্রহণ করে। সমস্ত বিত্ত প্রতিষ্ঠান, ভারত সরকার, রাজ্য সরকার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে নাবার্ড সম্বন্ধ রক্ষা করে। তো নাবার্ড যে হচ্ছে নাবার্ড সমস্ত আর্থিক ব্যবস্থার সঙ্গে তো গ্রামাঞ্চলে যে সমস্ত বিনিময় এবং উৎপত্তি জড়িত সঞ্চয় টাকাগুলো শীর্ষ থেকে শুরু করে সবগুলো নাবার্ড কিন্তু যোগান দিয়ে থাকে। তাই ঋণ প্রদান প্রক্রিয়ায় বা পর্যবেক্ষণ, পর্যালোচনা, প্রশিক্ষণ সবগুলো ব্যবস্থা নাবার্ড দ্বারাই পরিচালিত হয়ে থাকে। তারপর সমস্ত বিত্তীয় প্রতিষ্ঠান যেমন ভারত সরকার বা রাজ্য সরকার বা রিজার্ভ ব্যাংকের সঙ্গে নাবার্ড সম্পর্ক রক্ষা করে এবং গ্রামাঞ্চলে বা কৃষি ক্ষেত্রে সেগুলো নিবেশ করে থাকে। ভারতীয় ক্ষুদ্রশিল্প উন্নয়ন ব্যাংক 1989 সালে সংসদে সিডিউবির আইন গৃহীত হয় এবং 1990 সাল থেকে সিডিউবি কার্যকরী হয়েছিল। সিডিবির মুখ্য কার্যালয় লখনৌ অবস্থিত। এটি শর্ট কোয়েশ্চেন হিসেবে থাকতে পারে। আর সিডিবির মুখ্য কার্যালয়ের মধ্যে রয়েছে তো কার্যকরীর মধ্যে হচ্ছে ক্ষুদ্র শিল্পের জন্য উন্নয়ন, প্রযুক্তিবিদ্যা এবং আধুনিকরণের ব্যবস্থা করা। তো শিল্পী কার্যগুলির মধ্যে শিল্প ও ক্ষুদ্র শিল্প উন্নয়নের জন্য সে আধুনিকরণের ব্যবস্থা প্রদান করে। তো সিডবি শিল্পখণ্ডে উৎপাদিত সামগ্রীর জন্য বাজারের সুবিধা করে দেয়। তো সিডবি যে ক্ষুদ্র শিল্প আছে তার উৎপাদন সামগ্রীর জন্য বাজারে যে সুলভ মূল্য প্রদান করে যায়। মফস্বল অঞ্চলে ক্ষুদ্র শিল্পের অধিক নিয়োগের ব্যবস্থা করে গ্রাম অঞ্চলে মফস্বল এলাকা থেকে শহরের জনগণের বহির্গমন রোধ করা এবং বাণিজ্যিক ভিত্তি নির্গম শিল্প উন্নয়ন ব্যবস্থা ব্যাংক, সমবায় ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি অর্থ সাহায্য প্রদান করা অনুষ্ঠানসমূহের মাধ্যমে ক্ষুদ্র শিক্ষা শিল্পকে উন্নয়ন ঋণ প্রদান। তো সিভির রাজ্যগুলোর বিত্তীয় অনুষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলোকে আধুনিকরণ করে এবং তাকে প্রয়োজন অনুসারে ক্ষুদ্র শিল্পগুলি যে আছে তাদেরকে ঋণ প্রদান করে থাকে। তারপর আসছে ব্যাংক ব্যবস্থা বহির্ভূত বা ব্যাংকবিহীন বিত্ত প্রতিষ্ঠান। তো ব্যাংকবিহীন বিত্ত প্রতিষ্ঠানগুলো সঞ্চয়কারীর কাছ থেকে সঞ্চয় বা আমানত সংগ্রহ করে এবং সেই সঞ্চয় বিভিন্ন জনের কাছে ঋণ হিসেবে প্রদান করে। তো যে ব্যাংক বা প্রাইভেট ব্যাংক বলা যায় যাকে, যে ব্যাংক ব্যবস্থা বহির্ভূত বা ব্যাংকবিহীন বিত্তীয় প্রতিষ্ঠানকে অ্যাকচুয়ালি প্রাইভেট ব্যাংক বলা যায়। প্রাইভেট ব্যাংকগুলো যে আছে সঞ্চয়করণের কাছ থেকে টাকা সঞ্চয় করবে এবং সেই সঞ্চয় আমানতকে ঋণকর্তাদেরকে প্রদান করবে এবং সুদের সাথে। কিন্তু এই ব্যবস্থা চেকের মাধ্যমে সঞ্চয়কারী নিজের জমানো ধন তুলতে আনতে পারে। ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠানে চেকের যোগান দেয় না। ব্যাংক ব্যবস্থা যেভাবে চেকের মাধ্যমে সঞ্চয়কারী নিজের ধন তুলে আনতে পারে, কিন্তু ব্যাংকবিহীন প্রতিষ্ঠানগুলোতে সে তার চেকের মাধ্যমে করতে পারে না। তাই চেকের মাধ্যমে ধনের প্রতিষ্ঠার ক্ষেত্রে সঞ্চয়কারী নিজের জমা ধন তুলে আনার সুযোগ পায় না। তাছাড়াও ব্যাংকের ক্ষেত্রে জমানোকারী সঞ্চয় বীমা পরিকল্পনা থাকে, কিন্তু ব্যাংকবিহীন প্রতিষ্ঠানগুলোতে বীমাকরণের ব্যবস্থা থাকে না। যে সরকারি ব্যাংক বা প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মাধ্যমে যেগুলো তারা সঞ্চয়কারীদের একটি বীমা প্রদান করে থাকে, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে তারা কোনো ধরনের বীমা প্রদান করে না বা তাদের এই ব্যবস্থা পরিলক্ষিত। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অধীনে এই ব্যাংকগুলো বিত্ত প্রতিষ্ঠানগুলো পঞ্জীকরণ হয়। পঞ্জীত না করা অনেক ভুয়ো ব্যাংক প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ ধন নিয়ে উধাও হয়ে যাওয়ার প্রচুর রয়েছে। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় এই যে ব্যাংকবিহীন প্রতিষ্ঠানগুলোকে নিয়ে নিজের এখানে পঞ্জীকরণ করে রাখতে পারে। তার পঞ্জীকরণ না করা অনেক ভুয়ো ব্যাংকগুলো আছে যেগুলো সঞ্চয়কর্তার কাছ থেকে ধন সঞ্চয় করে এবং তা হঠাৎ করে উধাও হয়ে যায় এবং সব প্রচুর ধনগুলো যা সঞ্চয়কর্তা জমেছিল তার সব কিছু নিয়ে তা উধাও হয়ে যায়। তো এখন আসছি আমরা এই পাঠের পাঠ্যভিত্তিক প্রশ্ন উত্তরের মধ্যে। তো আমরা আসছি পাঠের অতি সংক্ষিপ্ত উত্তর। তো অতি সংক্ষিপ্ত উত্তর মধ্যে বিনিময় প্রথা কী? কোনো সামগ্রীর পরিবর্তে কোনো সামগ্রীর প্রত্যক্ষ বিনিময়কেই বলে বিনিময় প্রথা। তারপর আছে মুদ্রা কী?
তো বিনিময়ের মাধ্যম হিসাবে সাধারণত গ্রহণযোগ্যতা যুক্ত এবং সেই সঙ্গে সামগ্রীর মূল্যর মাপকাঠি ও মূল্যের ভাণ্ডার হিসেবে কার্য সম্পাদন করতে পারে এমন যে কোনোই সামগ্রী হলো মুদ্রা। উদাহরণস্বরূপ, দেশবাসী যদি বিনিময়ের মাধ্যম হিসেবে বেলপাতাকে গ্রহণ করে থাকে তাহলে গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং তা মুদ্রা বলে অভিহিত হবে। মুদ্রার একটি মুখ্য কার্য উল্লেখ করো। তো সহজে নষ্ট হয়ে যাওয়া কোনো সামগ্রী মুদ্রা হতে পারে না। মুদ্রা যে হবে, মুদ্রার মধ্যে যেগুলো মূল্যভাণ্ডার হতে হবে এবং তা দীর্ঘকালীন চলতে হবে। যে কোনো সামগ্রী যা সহজে নষ্ট হয়ে যায় তা কিন্তু মুদ্রা হতে পারবে না। ও অভিহিত মুদ্রার একটি উদাহরণ দাও। চেক হচ্ছে একটি অভিহিত মুদ্রা। প্রতিনিধিত্বমূলক কাগজি মুদ্রা কি? কাগজি মুদ্রা প্রচলনের বিপরীতে ভাগ মূল্যের সোনা বা মূল্যবান ধাতু জমা রাখলে তাকে প্রতিনিধিত্বমূলক কাগজি মুদ্রা বলে। তারপর আছে ব্যাংক কি? ব্যাংক এক প্রকার বিত্তীয় অনুষ্ঠান যে ঋণের ব্যবসা করে। ব্যাংক সঞ্চয়কারীর কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে এবং সংগৃহীত সঞ্চয় ঋণ গ্রহণকারীকে অর্পণ করে। তারপর আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন সালে স্থাপিত হয়েছিল? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935-এ স্থাপিত হয়েছে। চলিত আমানত কি? যে আমানত সঞ্চয়কারী বা আমানতকারী যে কোনো সময় ব্যাংক থেকে তুলে আনতে পারে তাকে চলিত আমানত বলে। তো চলিত আমানত তাকেই বুঝে আমরা যে কোনো ব্যাংক থেকে যে আমরা আমাদের সঞ্চয়িত চেকের মাধ্যমে তুলে আনতে পারি তাকে চলিত আমানত বলে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে প্রথম প্রশ্নটি হলো, সংহতিবিহীন অভাব বিনিময় প্রথার কিরূপ সমস্যার সৃষ্টি করে? তো উত্তরটি হলো, সংহতিবিহীন বিনিময় প্রথায় সংহতি বা সামগ্রীর মিল না থাকার জন্য এই প্রথা আজ বন্ধ হয়ে গেছে। তো সংহতি বিনিময় প্রধান সমস্যা হলো যে সংহতিবিহীন বা সংহতির মিল না থাকায় এই প্রথাগুলো আগে প্রচলিত হতে পারেনি, তাই প্রথাগুলো বর্তমান সময়ে বন্ধ হয়ে গেছে। তারপর আছে মূল্য ভাণ্ডার বলতে কি বুঝো? বিনিময় প্রথায় যে কোনো মূল্য সামগ্রী রূপে সঞ্চয় করতে হয়। মূল্য সঞ্চয়ে এই ব্যবস্থাকে মূল্য ভাণ্ডার বলা হয়। বিনিময় প্রথায় মূল্য ভাণ্ডারের অভাব ছিল, কিন্তু মুদ্রার আবিষ্কারের ফলে সামগ্রীর মুদ্রা রূপে সঞ্চয় হয়। তো মূল্য ভাণ্ডার যে কোনো সামগ্রীকে দীর্ঘকালের জন্য সঞ্চয় করে রাখাকে মূল্য ভাণ্ডারে বলা হয়। তো মূল্য ভাণ্ডার যে বিনিময় প্রথায় মূল্য ভাণ্ডারের অভাব ছিল, কারণ যে কোনো সামগ্রীকে দীর্ঘ সময়ের জন্য মূল্য হিসেবে তাকে আমরা সঞ্চয় করে রাখতে পারি না। কিন্তু টাকার আবিষ্কার হওয়ার পর বা মুদ্রার আবিষ্কার হওয়ার পর যে আমরা এই সামগ্রীকে দীর্ঘকালের জন্য সঞ্চয় করে রাখতে পারি, তাই মুদ্রা মূল্য ভাণ্ডার হিসেবে সঞ্চয় করা হয়। মুদ্রার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ? মুদ্রার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, মুদ্রা সাধারণত গ্রহণযোগ্যতা থাকতে হবে, কারণ তা না হলে মুদ্রা বিনিময়ের মাধ্যম হতে পারবে না। তো মুদ্রার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটাই হলো যে মুদ্রার সাধারণত গ্রহণযোগ্যতা থাকতে হবে, যা সহজে গ্রহণ করা যায়। যে কোনো সামগ্রী সহজে গ্রহণ করা যায় না, তা মুদ্রা হতে পারে না। তারপর আছে মুদ্রা জিনিসপত্রের মূল্যের ঐক্যবদ্ধ মাপকাঠি ব্যাখ্যা। মুদ্রা জিনিসপত্রের মূল্যের মাপকাঠি হিসেবে কার্য সম্পাদন করে। সমস্ত আর্থিক সামগ্রীর মূল্য রয়েছে। যে সমস্ত সামগ্রী বাজারে বেচা কেনা হয় সেই সমস্ত সামগ্রীর দাম। মুদ্রা সামগ্রীর মূল্য এক ঐক্যযুক্ত মাপকাঠি, কারণ সমস্ত আর্থিক সামগ্রীর মূল্য মুদ্রার মাধ্যমে প্রকাশ করা যায়। সসীম ও অসীম বিহিত মুদ্রার পার্থক্য কি? যে বিহিত মুদ্রার মাধ্যমে কেবল সীমিত মূল্যের লেনদেন চালিত হয় তাকে সীমিত বিহিত মুদ্রা বলে। তাই যে কোনো কম মূল্যের মুদ্রাই হলো সসীম বা সীমিত বিহিত মুদ্রা। অন্যদিকে যেসব মুদ্রার সহায়তায় অধিক মূল্যের লেনদেন সম্পাদন করা হয় তাহাকে অসীম বিহিত মুদ্রা বলে। তাই কোনো অধিক মূল্যের মুদ্রাও হলো অসীম বিহিত মুদ্রা। আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কী কার্য সম্পাদন করে? আঞ্চলিক গ্রামীণ ব্যাংক সম্পাদিত প্রধান কার্যগুলি হলো, দরিদ্র গ্রামবাসীদের সুদের বোঝা থেকে পরিত্রাণ করা, ব্যবসায়ী ও মহাজনদের কাছ থেকে অধিক হারে সুদ নেওয়া বন্ধ করা, পরিবর্তে অতি কম সুদে হারের ঋণ প্রদান করা, গ্রাম্য সঞ্চয় ব্যয় করা। এই দুইটাই ছিল
আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের প্রধান কার্য। তারপর হচ্ছে ব্যাংকবিহীন প্রতিষ্ঠানাদি কোন অর্থে ব্যাংক থেকে পৃথক? ব্যাংকের ন্যায় ব্যাংকবিহীন বিত্ত প্রতিষ্ঠানের সঞ্চয়কারী কাছ থেকে টাকা সঞ্চয় বা আমানত সংগ্রহ করে এবং সেই সঞ্চয় বিভিন্ন জনকে ঋণ হিসাবে প্রদান করে। ব্যাংকের ক্ষেত্রে চেকের মাধ্যমে সঞ্চয়কারী জমানো ধন তুলতে পারে, কিন্তু ব্যাংকবিহীন প্রতিষ্ঠান তা করতে পারে না। ব্যাংকের ক্ষেত্রে জমানতকারী সঞ্চয় বীমা পরিকল্পনা থাকে, কিন্তু ব্যাংকবিহীন প্রতিষ্ঠানে বীমার পরিকল্পনা থাকে না। তো সবিস্তারে উত্তর লেখো। বিনিময় প্রথার 4টি অসুবিধা ব্যাখ্যা করো। বিনিময় প্রথার অসুবিধাগুলি হলো সংহতিবিহীন অভাব। বিনিময় প্রথায় অভাবের সংহতি বা মিল না থাকার জন্য এই প্রথা আজ বন্ধ হয়ে গেছে। তো আগেই যে আমরা ডিসকাশন করেছিলাম যে সংহতিবিহীন অভাব, যে বিনিময় প্রথায় এক সামগ্রীর সঙ্গে অন্য সামগ্রী মিল না থাকায় এই প্রথাগুলো আজ বন্ধ হয়ে গিয়েছে। তারপর আসছে হিসাব নিকাশের জন্য সর্বজন গ্রাহক এককের অভাব। বিনিময় প্রথায় প্রতিটি সামগ্রীর বিনিময়ের হার পৃথক পৃথক সামগ্রীর বিনিময় হারের প্রকাশ করার ফলে যথেষ্ট অসুবিধার সৃষ্টি হতো। তো বিনিময় প্রথায় প্রত্যেকটি সামগ্রী যে পৃথক পৃথক সামগ্রীর মূল ছিল তা একে একের সঙ্গে বিনিময় প্রথা একটি বিশেষ অসুবিধার সমস্যার সৃষ্টি করে, তাই এই প্রথাগুলো আজকে বন্ধ হয়ে গিয়েছে। বিভাজনের অসুবিধা। বিনিময় প্রথায় প্রথম কিছু সামগ্রী আছে যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না, তার ফলে এই সমস্ত সামগ্রী বিনিময় প্রথায় বিঘ্নের সৃষ্টি করে। উদাহরণস্বরূপ হিসেবে একটি হাতি, একজন ব্যক্তি সে হাতির বিনিময়ে কিছু চাল সংগ্রহ করতে চায়, কিন্তু তার জন্য এই বৃহৎ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের সাথে বিনিময় করা যায় না, তাই একটি বিঘ্নের সৃষ্টি করে। মূল্যভাণ্ডার বা বিনিময় প্রথায় যে কোনো বস্তু সামগ্রী রূপে সঞ্চয় করতে হয়, কিন্তু সঞ্চয় সামগ্রী বেশি দিন সঞ্চয় করে রাখা যায় না, তাই এই বিনিময় প্রথায় মূল্যভাণ্ডারের অভাব ছিল। মূল্যভাণ্ডারের অভাব বলতে যে কোনো সামগ্রী বিনিময় প্রথায় সময় মূল্যভাণ্ডার হিসেবে সঞ্চয় করে রাখা হতো, কিন্তু এই সামগ্রীগুলো বেশি দিন ধরে টিকে থাকতে পারতো না, তাই এই বিনিময় প্রথাগুলো মূল্যভাণ্ডারের প্রচুর অভাব দেখা দিয়েছিল। মুদ্রার যে কোনো 4টি প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো মুদ্রার প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। প্রথম, মুদ্রার সাধারণত গ্রহণযোগ্যতা থাকতে হবে, তা না হলে মুদ্রা বিনিময়ের মাধ্যম হতে পারে না। এটাই হলো মুদ্রার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দ্বিতীয়, মুদ্রার শনাক্তকরণ সহজ হতে হবে, অন্যান্য সমস্ত সামগ্রী থেকে তা পৃথক হতে হবে। তো দ্বিতীয় পয়েন্টে মুদ্রা যে হবে তা অন্যান্য সামগ্রীতে পৃথক হতে হবে এবং তার শনাক্তকরণ সহজ করা হবে। তৃতীয় পয়েন্টে হচ্ছে সহজেই নষ্ট হয়ে যাওয়া কোনো সামগ্রী মুদ্রা হতে পারে না। মুদ্রাকে সহজে সঞ্চয়ের ভাণ্ডার হতে হলে মুদ্রা অনেক দিন পর্যন্ত টিকে থাকতে হবে। চতুর্থ পয়েন্টটি হচ্ছে মুদ্রার তারল্য গুণ থাকতে হবে। যে কোনো মুদ্রা সমমূল্য সামগ্রী তৎক্ষণাৎ অপরোক্ষভাবে রূপান্তরিত হলেই মুদ্রার তারল্য গুণ আছে বলা যায়। তারপর হলো মুদ্রার যে কোনো 4টি প্রধান কার্য ব্যাখ্যা করো। তো মুদ্রার প্রধান কার্যসমূহ হলো, মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম। যে মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে কার্য সম্পাদন করতে না পারে না তাহা মুদ্রা বলে অভিস্বীকৃত হতে পারে না। তো বিনিময়ের মাধ্যমে যে কোনো সামগ্রী বিনিময়ের মাধ্যমে যদি বিনিময়ের মাধ্যম হিসেবে কার্য সম্পাদন করতে পারে না, তাহলে তাকে মুদ্রা বলে স্বীকৃতি দেওয়া হবে না। মুদ্রা জিনিসপত্রের মূল্যের মাপকাঠি হিসেবে কার্য সম্পাদন করে। সমস্ত আর্থিক সামগ্রীর মূল্য রয়েছে। মুদ্রা সামগ্রীর মূল্য এক ঐক্যযুক্ত মাপকাঠির কারণ সমস্ত আর্থিক সামগ্রী মুদ্রার মাধ্যমে প্রকাশ করা হয়। তৃতীয় পয়েন্ট, মুদ্রার স্থগিত দেনা পাওনার মানদণ্ড হিসেবে কার্য করে। কোনো সামগ্রী কেনাবেচার সময় মুদ্রার ঋণের মাধ্যমে পরিশোধ করা হয়। এই ক্ষেত্রে ধন আদায়কারী প্রক্রিয়াটি স্থগিত রাখা হয় এবং ইহার হিসেব মুদ্রার মাধ্যমে প্রকাশ করা হয়। তো মুদ্রা স্থগিত দেনা পাওনা মানদণ্ড হিসেবে কাজ সম্পাদন করে। যে কোনো সামগ্রী আমরা ঋণের মাধ্যমে তা ক্রয় করতে পারি এবং ধীরে ধীরে তা আমরা ঋণ পরিশোধ করতে পারি। মুদ্রা মূল্যভাণ্ডার হিসেবে কার্য সম্পাদন করে, যা আমরা আগেই বুঝে নিয়েছি যে মুদ্রা মূল্য ভাণ্ডারের কাজ সম্পাদন করতে হবে। মুদ্রা সঞ্চয় করা যায় এবং সঞ্চয়ী মুদ্রা প্রয়োজন অনুসারে সামগ্রী ক্রয় করার সময় ব্যবহার করা যায়। তো
এটাই ছিল মুদ্রার প্রধান 4টি কার্য। তারপর আছে চেক কি একটি মুদ্রা, তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দর্শাও। তো এই প্রশ্ন হচ্ছে, প্রকৃতপক্ষে চেক মুদ্রা নয়, মুদ্রার উপরে বর্তানো একটি দাবি মাত্র, কারণ একটি চেকে কোনো সাধারণ গ্রহণযোগ্যতা থাকে না। প্রকৃতপক্ষে চেক মুদ্রা নয়, মুদ্রার উপরে বর্তানো একটি দাবি মাত্র, কারণ একটি চেকের কোনো সাধারণ গ্রহণযোগ্যতা থাকে না। উদাহরণস্বরূপ, একটি বই এর পরিবর্তে দোকানদার একটি চেক প্রদান করা হলে দোকানদারটি সেই চেক গ্রহণ নাও করতে পারে, তার জন্য তাকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। তারপরের প্রশ্নটি হচ্ছে, মুদ্রা থেকে সৃষ্টি হতে পারে এমন 4টি প্রধান অসুবিধা ব্যাখ্যা করো। তো মুদ্রা মূল্যের মান সর্বদা একই থাকে না, ইহার তারতম্য ঘটার জন্য গ্রাহকের আর্থিক অসুবিধা দেখা যায়। মুদ্রার মান কমে যাওয়ায় অর্থবিজ্ঞানে মুদ্রাস্ফীতি হওয়া বলে। মুদ্রাস্ফীতির ফলে সামগ্রীর মূল্য থেকে মুদ্রার মূল্য কম হয়ে যায় এবং সামগ্রী ক্রয় করার জন্য অধিক মুদ্রার ক্রয় করতে হয়। তারপর আসছে দ্বিতীয় পয়েন্টে, মুদ্রা অর্থনৈতিক সম্পদ হলেও বা সঞ্চয় সামগ্রী হলেও ইহা অর্থনৈতিক অপরাধ বৃদ্ধি করে, তা আর্থিক বৈষম্য সৃষ্টি করে। তৃতীয় হলো, মুদ্রার প্রতি থাকা মানুষের সহজাত দুর্বলতা সামাজিক অবক্ষয়ের কারণ হতে পারে। চতুর্থ, মুদ্রার অবাধ সঞ্চয়ের ফলেই কালো মুদ্রার সৃষ্টি করে। তো এটাই ছিল মুদ্রার 4টি অসুবিধা। কেন্দ্রীয় ব্যাংকের 4টি প্রধান কার্য ব্যাখ্যা করো। তো কেন্দ্রীয় ব্যাংকের 4টি প্রধান কার্যগুলি হলো, কেন্দ্রীয় ব্যাংক কাগজের মুদ্রা ছাপানোর দায়িত্ব পালন করতে থাকে। কেন্দ্রীয় ব্যাংক এটি একচেটিয়া অধিকার, অন্য ব্যাংকের তা নয়। কেন্দ্রীয় ব্যাংক আমানত মুদ্রা বা ঋণ মুদ্রার পরিমাণ নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থাবলী গ্রহণ করে বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ প্রদান ক্ষমতা নিয়ন্ত্রণ করে। তারপর তৃতীয় পয়েন্টটি হলো, কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকসমূহের ব্যাংক হিসাবে কার্য সম্পাদন করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের বিপরীতে বন্ধু, তাই আর্থিক সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে থাকে। চতুর্থ পয়েন্টটি হলো, কেন্দ্রীয় ব্যাংক দেশের বৈদেশিক বিনিময়যোগ্য মুদ্রার রক্ষক। ভারতীয় টাকার মতো বিভিন্ন দেশের টাকার মূল্য পৃথক পৃথক থাকে, এই বিনিময় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্ধারণ করে থাকে। তারপরের প্রশ্নটি হচ্ছে, বাণিজ্যিক ব্যাংক সম্পাদিত 2টি প্রধান কার্য ব্যাখ্যা করো। বাণিজ্যিক ব্যাংক এর প্রধান কার্যগুলি হলো, 1 নম্বর, বাণিজ্যিক ব্যাংক সঞ্চয় সংগ্রহ করে। এই সঞ্চয় 3 প্রকার: চালিত আমানত, স্থায়ী আমানত ও সঞ্চয় আমানত। দ্বিতীয়, বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ মুদ্রার সৃষ্টি করে। প্রাথমিক আমানতে জমা করা এটি অংশ রেখে বাকি অংশ ব্যাংক সমূহকে ঋণ প্রদান করে। তারপর হচ্ছে ব্যাখ্যা বা কার্যগুলি। আঞ্চলিক গ্রামীণ ব্যাংক গ্রামবাসীদের সুদের বোঝা থেকে পরিত্রাণ করা, অতি কম সুদের হারে ঋণ প্রদান করা এবং মহাজনদের কাছ থেকে অতি সুদের হারে সুদ নেওয়া বন্ধ করা। 1975 সালে প্রথম 5টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ছিল। বর্তমানে 2014 সালে পর্যন্ত 57টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক গড়ে উঠেছে। তারপর হচ্ছে ভারতীয় শিল্প উন্নয়ন ব্যাংক। 1964 সালে এই ব্যাংক স্থাপন করা হয়। এর কার্যসমূহ হলো, শিল্প প্রতিষ্ঠানগুলোকে বিত্তীয় সাহায্য প্রদান করা, আর্থিকভাবে অনগ্রসর অঞ্চলগুলোকে শিল্পের এই ব্যাংক রেহাই সুদের হারে ঋণ প্রদান করা। এই ব্যাংক প্রশিক্ষণের মাধ্যমে শিল্পহীন জেলাগুলোকে শিল্প স্থাপনের প্রেরণা সঞ্চয় করবে আগ্রহী ভূমিকা পালন করে। তো সমাজবিজ্ঞানের যে অর্থনীতি আছে, অর্থনীতির প্রথম অধ্যায় ব্যাংক মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা পাঠটি সম্পূর্ণ করা হলো। লেকচার এবং কিছু নোটস প্রদান করা হলো। এই লেকচার এবং নোটসের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে
কমেন্ট করে দিও, তার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তারা যাতে এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। এবং নেক্সট ক্লাসে আমরা ইতিহাসের প্রথম অধ্যায়টি পড়ব। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।